ঘটনাটি এবং যেভাবে তিনি লিখেছেন সেভাবেই করার চেষ্টা করছি। এবং আমি দেখতে পাচ্ছি যে যিনি লিখেছেন ঠিক এভাবে লিখেছেন যে রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমার নাম শফিকুল ইসলাম, আমি পেশায় একজন মাইক্রোবাস ড্রাইভার। আমার বাসা কুষ্টিয়া জেলার উজান গ্রামে। আমি আজ আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা শেয়ার করব। কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনায় চলে যাই। 2014 সালের কথা। আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম আমরা বেড়াতে যাব। তো যথারীতি যাওয়ার জন্য মন স্থির করলাম। আমরা মোট 7 জন বন্ধু হলাম। আমরা যখন গিয়েছিলাম তখন মাঘ এবং ফাল্গুন মাসের মাঝামাঝি। খুব শীতও নয়, গরমও নয়। ঘুরতে যাওয়ার একদম পারফেক্ট একটা সময়, এবং এই সময় বেশিরভাগ মানুষই ঘুরতে যায়। তো যথারীতি আমরা সবাই উজান গ্রাম বাজারে এসে একসাথে হলাম। তো আমরা সবাই গাড়িতে উঠলাম। যখন গাড়িতে উঠলাম তখন বাজে ঠিক 7:30টার মতো। তো আমি গাড়ি স্টার্ট করলাম। আমরা যখন কুষ্টিয়া পৌঁছালাম তখন বাজে 8টা কি 9টার মতো। গাড়িতে তেল কম ছিল, তাই আমি কুষ্টিয়ার একটা ফিলিং স্টেশন থেকে গাড়িতে তেল লোড করলাম। তো তেল নেয়ার পর আমরা সবাই শহরের ভেতর আসলাম এবং কুষ্টিয়ার একটা মজমপুর গেট থেকে একটা হোটেলে খাওয়া দাওয়া শেষ করে আবার চলতে শুরু করলাম। তখন প্রায় 10:30টার মতো বেজে গেছে। তো আমরা একসময় নাটোর পৌঁছালাম। বলে রাখা দরকার যে কুষ্টিয়া থেকে নাটোর পৌঁছাতে সময় লাগে 2 ঘন্টার মতো। তো আমরা যখন নাটোর পৌঁছালাম তখন আনুমানিক 12টা কি 1টা বেজে যায়। যাই হোক, নাটোর শহর থেকে কিছু দূর যেতেই একটা খোলা মাঠ পড়ে। মাঠটি আনুমানিক 3 থেকে 4 কিলো হবে। যাই হোক, আমরা যখন মাঠে ঠিক মাঝামাঝি তখন হঠাৎ গাড়িটা বন্ধ হয়ে যায়। রাস্তার এক পাশে গাড়িটা সাইড করি। তখন গাড়ির ভেতর সবাই ঘুমাচ্ছিল, শুধু আমি ড্রাইভিং সিটের পাশে, অর্থাৎ আমার পাশে আমার যে বন্ধু ছিল সে বাদে। তো আমি বাকিদের ডেকে তুললাম, ওরা উঠলো। তো আমি গাড়ি ঠিক করার চেষ্টা করতে লাগলাম, কিন্তু ঠিক হচ্ছিল না, কারণ একটা নাট খোলার রেঞ্জ আমার কাছে ছিল না। তাই আমি রাস্তার উপর দাঁড়ালাম এবং যে অন্য কোনো গাড়ি আসলে সাহায্য নিব, কিন্তু গাড়ি আসলেও থামায় না, কারণ মাঠ আমাদেরও ভয় করতে লাগলো। যাই হোক, টুল বক্স ঘাটতে ঘাটতে রেঞ্জটি পেলাম, গাড়ি ঠিক হলো। তো আমরা আবার রওনা হলাম। আমার গাড়ির স্পিড 40-এর মতো। ঠিক হঠাৎ আমার গাড়ির স্পিড অটোমেটিক একা একাই নিজে নিজেই বাড়তে লাগলো, এবং কিন্তু আমি স্পিড বাড়াচ্ছি না। মনে করলাম হয়তো ঘুম চলে আসছে, তাই পিকআপের চাপ পড়ছে। তাই আমি স্পিড কমানোর চেষ্টা করলাম এবং আমি অ্যাক্সিলারেটর থেকে পা সরিয়ে নিলাম। কিন্তু কি আশ্চর্য, স্পিড কমে না, বরং বাড়ছে। আমি ভয় পেয়ে গেলাম। পেছনের সিটের ওরা বলছে এত জোরে চালাচ্ছিস কেন। যাই হোক, আমি গাড়ি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম। হঠাৎ আমার চোখ পড়ল আমার ডান পাশের দিকের গ্লাসে আমি দেখলাম আমার গাড়ির পেছনে সাদা কি যেন একটা বসে আছে। আমি একটু ভয় পেলাম। যাই হোক, আমি কোনো রকম গাড়ি নিয়ন্ত্রণ করলাম এবং আমি গাড়িটি থামালাম এবং গাড়ি থেকে নামলাম, কিন্তু কিছুই দেখলাম না। ওরাও বলল, গাড়ি থামালি কেন? আমি বললাম যে, ওরা বললো যে, আমি সব বললাম ওরা বললো যে রাত জেগে গাড়ি চালাচ্ছি, সেই জন্য হয়তো চোখে ভুল দেখেছিস। আমরা আবার যথারীতি চলতে শুরু করলাম। কিছুক্ষণ পরে জোরে একটা ঝাঁকি অনুভব করলাম। মনে হলো পেছন থেকে আরেকটা গাড়ি এসে ধাক্কা মারলো, কিন্তু পেছনে কোনো গাড়ি নেই। এবার সবাই ঝাঁকিটা অনুভব করলাম। হঠাৎ জোরে বাতাস বইতে লাগলো, কিন্তু আকাশে কোনো মেঘ ছিল না। হঠাৎ সামনে দেখি রাস্তার মাঝখানে একটা লাশ। মনে হচ্ছিল এই মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার পাশে সেও যারা আছে তারাও দেখছে, এবং আমি গাড়ি থামালাম। নেমে দেখি কিছু নেই। গাড়ি থেকে দেখা গেল লাশটাকে, গাড়ি থেকে নেমে দেখা গেল যে কিছু নেই। যাই হোক, গাড়িতে উঠলাম এবং ওই সময় আমরা যা দেখলাম তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম গাড়ির চাকার নিচে সেই লাশটি, যেটির মাথা নেই এবং গাড়ির চাকার সাথে মিশে আছে। আমি চিৎকার দিলাম। আমার চিৎকার শুনে বাকিরা নেমে আসলো এবং তারাও এসে একই ঘটনা দেখে। যাই হোক, দোয়াদুরুদ যে যাই জানি, চোখ বুঝে তাই পড়া শুরু করলাম। তারপর চোখ খুলে দেখি কিছু নেই। তো আমরা আবার রওনা দিলাম। এই সময় আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম, কিন্তু সেই রাতের ব্যাখ্যা আজও পাচ্ছি না। এই ছিল আমার কাহিনী। ভালো লাগলে পড়ে শোনাবেন। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে যে যখন তারা এমনি নর্মালি গাড়ি থেকে দেখছিল, তখন দেখলো যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা লাশ দেখা যাচ্ছে। নামার পরে দেখলো যে কিছু নেই। কিছুক্ষণ পরে তারা সবাই মিলে একসাথে দেখলো যে গাড়িটা নিচে একটা লাশ রয়েছে, যে লাশটার মাথা নেই এবং সেই মাথাটা লেপ্টে রয়েছে চাকার সাথে, এরকম কিছু একটা।
এবং কিছুক্ষণ পরে দোয়া দুরুদ পড়ে তারা যখন বুঝতে পারলো যে কোনো একটা ভুল হচ্ছে, দোয়া দুরুদ পড়ে যখন আবারও তাকালো তখন দেখলো কিছু নেই। সো মানে মানুষের জীবনে কত উইয়ার্ড ঘটনা ঘটতে পারে, কত অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে পারে, এটার কোনো শেষ নেই আর কি। আমার বাসা নাটোর জেলার লালপুর থানার একটি গ্রামে। তো রাসেল ভাই, ঘটনাটি আমার আঙ্কেলের মুখ থেকে শোনা। আমার আঙ্কেল ওই মেডিকেল, মানে যেখানে ঘটনাটি ঘটেছে ওই মেডিকেলে একজন স্টাফ হিসেবে চাকরি করেন। তো রাসেল ভাই, আমি আঙ্কেলের মুখ থেকে যেভাবে শুনছিলাম আমি সেভাবে বলি যে মেডিকেল কলেজের মেডিকেল হাসপাতালের মর্গে অনেক রকমের লাশ আসে, সুইসাইড মিস, আপনার অ্যাক্সিডেন্ট, অনেক দূর দূরান্ত থেকে লাশ আসে। একদিন মানে সন্ধ্যাবেলা একটি লাশ আসে। লাশটি ছিল অ্যাক্সিডেন্টের একটি লাশ, মানে বেওয়ারিশ। লাশটির কোনো আত্মীয় স্বজন লাশটির সাথে ছিল না। তো ওখানে যে দুটো কাজ করতো, তারা আপন দুই ভাই ছিলেন। তার ছোট ভাই কোনো কারণে বাসায় ছিলেন, তাই তার বড় ভাইয়ের কাজটা চালিয়ে নেওয়ার কথা ছিল। তার বড় ভাই তিনি যথাযথ লাশটি নিয়ে মর্গে ঢোকেন, তিনি একাই ছিলেন। তিনি যখন লাশটিকে কাটার জন্য সবকিছু মানে কমপ্লিট করার পরে, মানে তিনি যখন লাশটির জামাটা খুলেন রাসেল ভাই, তখন তিনি দেখতে পান যে লাশের কোমরে একটি তাবিজ, স্কোয়ার শেপের তাবিজ, একটু বড়, সাধারণ তাবিজ থেকে একটু বড়, মানে তাবিজটা ছিল স্বর্ণের। তাবিজটা পুরোপুরি এপাট ওপাট দুটোই ছিল স্বর্ণের তাবিজ। তো তিনি মানে জিনিসটা দেখার পরে লোভ সামলাতে না পেরে তিনি তাবিজটা নিয়ে নেন। মানে ডোরে বাঁধা ছিল, তিনি ডোর সহ তাবিজটা নিয়ে নেন। তো নিয়ে নেওয়ার পরে তিনি কাটার সরঞ্জাম পিছনে ঘুরে নিয়ে যখন সামনে থাকায় তিনি একটু অদ্ভুত জিনিস তিনি লক্ষ্য করেন যে মানে লাশটি দেখে আগে এমন তার হয়নি, যে তিনি একটু অদ্ভুত ফিল তার মধ্যে হচ্ছে। মানে তিনি মানে একটু অদ্ভুত ফিল, মানে তিনি একটু গা ভার হয়ে যাচ্ছে, তিনি মানে একটু ভয় লাগছে এই জিনিসটা। মানে তাবিজটা নেওয়ার পরে তার এরকম একটি অনুভূতি হচ্ছে। তিনি চেষ্টা করে লাশটি কাটার জন্য, কারণ আসলে ডোমন অনেক সাহসী হয়। তারপর তার সাহসে কুলায় না, মানে তার অনেক ভয় লাগছে, মানে অনেক তার গা ভার হয়ে আসছে। তখন তিনি বাইরে চলে আসে, মানে অনেক পুলিশ ছিল, যেহেতু লাস্ট বেওয়ারিশ, তাদেরকে বলে দেয় যে ভাই মানে আজকে সেই কাজটি করতে পারবে না। পুলিশ অনেক জোরাজোরি করে, তো তারও কাজ হয় না। তো লাস্টে মর্গে ফ্রিজিং করে রাখা হয় হিমাগারে। তো রাসেল ভাই তিনি যথারীতি বাসায় মানে রাতে খাওয়া দাওয়া শেষ করে শোন, মানে পরের দিন দুপুর বেলা তিনি তার ছোট ভাইকে সাথে করে, মানে যে কাজটি মানে ছোট ভাই তাকে হেল্প করে তাকে সাথে করে আসার পর রাসেল ভাই তখন ফ্রিজ থেকে লাশটিকে বের করার, মানে ড্রয়ার থেকে লাশটিকে বের করার পরে যখন রাখা হয়, যাওয়ার পরে তিনি সেই আগের মতোই অনুভূতি, তিনি একটু ভয় করেন। তো তিনি বলে তার ছোট ভাইকে তুই কাজটা কর, আমি একটু মানে সাইডে আছি। তো তার ছোট ভাই কাজটা করে। তো একটা অদ্ভুত জিনিস আছে ভাই, লাশটি 2-3 দিন আগে ছিল, তারপর লাশটিকে যখন কাটা হয়, লাশটির গায়ে অসংখ্য ক্ষত ছিল ভাই, যেহেতু অ্যাক্সিডেন্টের লাশ, তাজা মানুষের রক্তের মতো রক্ত মানে তার গা থেকে ধুয়ে পড়তে থাকে লাশটি কাটার পরে, এরকম একটা ব্যাপার। আর তার মানে একটা অদ্ভুত ব্যাপার এটা, তার চোখ দিয়ে উড়ন্ত পানি ঝরতে থাকে, বাম চোখ দিয়ে। ছোট ভাই এটা দেখে একটু অবাক হয়, এরকম তো হওয়ার কথা না, কারণ এর আগে তিনি কাজ করছেন, মানে রক্ত ঝরানো তো একদমই ইম্পসিবল, আর চোখে পানি এটা তো একটা অন্যরকম ব্যাপার। রাসেল ভাই তার বড় ভাই থেকে জিনিসটা বুঝতে পারেন যে আসলে মানে হয়তো বা এই জন্য এটা হচ্ছে। তো তার বড় ভাই মানে ভয় রাসেল ভাই ঘেমে যায়, কাঁপতে থাকে। ছোট ভাই বলে ভাই তোমার কি হয়েছে? তখন বলবার কিছু না। তখন লাস্টে কমপ্লিট করার পরে রাসেল ভাই লাশটিকে ফ্রিজিং করা হয়, যেহেতু লাশটির কোনো আত্মীয় স্বজন ছিল না, তো ফ্রিজিং করা হয়। তো রাসেল ভাই ফ্রিজিং করার পরে তাৎক্ষণিক পরে আরেকটি লাশ আসে। তখন তার 2 ভাই লাশের কাছে যায়। তখন আসলে একটা আশ্চর্যজনক ঘটনা, তার বড় ভাইয়ের মানে যে তাবিজটা নিয়েছিল তার কোনো অনুভূতি হচ্ছে না, এই লাশ মানে অন্য একটা লাশকে থেকে কোনো অনুভূতি হচ্ছে না। রাসেল ভাই মানে আগের মতো জাস্ট কাজটা করে তিনি বাড়ি চলে আসার পরে রাসেল ভাই তিনি ঘুমান, মানে রাত্রে খাওয়া দাওয়া শেষ করে ঘুমান। তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখেন যে তিনি বাজারে গিয়েছেন বাজার করতে, অনেক ভিড়ের মধ্যে কেউ একজন তার হাতটা খুব শক্ত করে টেনে ধরছেন, তিনি যেতে পারছে না। মানে পিছনে তাকিয়ে দেখে, মানে রাগান্বিত অবস্থায় এত ভিড়ের মধ্যে কেউ হাত ছিল সেরকম একটা স্বপ্নের মধ্যে রাসেল ভাই পিছনে ঘুরে দেখেন ওই লোকটা লাশ, মানে ওই লোকটাই মানে সাধারণ মানুষের মতো। লোকটার খালি গা ছিল, সাদা লুঙ্গি পরা ছিল, তাকে বলছে যে আমার জিনিসটা আমাকে দিয়ে দে। স্বপ্নের মধ্যে তখন রাসেল ভাই তার অদ্ভুত ভাবে চোখটা কোমরে যায়, লোকের দেখে তাবিজটা নাই, আমার জিনিস আমাকে দিয়ে দে, এরকম একটা কথা বলে অনেক রাগান্বিত ভাবে। লোকটার মুখ ছিল রাসেল ভাই, এই লাশটার মুখ ছিল, তো অনেক রাগান্বিত চোখ বড় বড় করে তাকে বলে
তো তিনি লোকের হাতটা জোরে ছাড়িয়ে নিয়ে তিনি এক দৌড় মেরে বাসার উঠোনে এসে পড়ে যায় স্বপ্নের মধ্যে। সাথে সাথে তার স্বপ্নটা ভেঙে যায় এবং একটা অদ্ভুত ঘটনা সেটা হলো তিনি দেখেন যে তিনি উঠানেই পড়ে আছে। ঘুম থেকে উঠে থাকেন তখন ওখান থেকে জোরে চিৎকার করেন ভয়ে। তখন তার ওয়াইফ আসেন এবং বাড়ির অনেক আরো লোকের আসেন, এসে তাকে ভিতরে নিয়ে যায়। তার ওয়াইফ বলে যে কি ব্যাপার, কি হয়েছিল। তখন তিনি এই স্বপ্নটা খুলে বলে যে আমি এই কাজটা করার পরে আমার সাথে এরকম ঘটনা ঘটছে। তখন তার ওয়াইফ বলে যে তুমি আসলে কাজটা ঠিক করোনি, তুমি যার জিনিসটাকে দিয়ে আসো। আর সেই রাসেল ভাই তাবিজটার উপরে মানে আরবি উর্দু এরকম কিছু একটা অক্ষরে অনেকগুলো লেখা ছিল রাসেল ভাই। তো রাসেল ভাই তিনি মানে যথারীতি পরের দিন তাবিজটা নেন, নিয়ে লাশ মানে লাশকে মানে ওখানে দিতে যাবে, লাশের গায়ে পরিয়ে দেওয়ার জন্য তাবিজটা নিয়ে যায়। যাওয়ার পরে রাসেল ভাই অদ্ভুত ধরনা মানে মনটা খুলে যে ড্রয়ারটা যে তিনি খুলবেন এই সাহসটা তার হচ্ছিল। মানে ড্রয়ারটা খুলে লাশের মাঝে মানে কোমরে যে তাবিজটা দিয়ে দেবে এই সৎ সাহসটা তার হচ্ছিল না। তিনি বাইরে চলে এসে আবার বাসায় চলে আসেন। সেদিন আর কোনো কাজ থাকে না, তিনি বাসায় চলে আসেন। তার ওয়াইফকে বলে এরকম ঘটনা। তার ওয়াইফ আর কিছু বলে না, মানে বলে দিয়ে দিতে, তুমি দিয়ে দিও, যেভাবে হোক তুমি দিয়ে দিও। তুমি যথারীতি ঘুমাই, আবার রাত্রে ঘুমাই। এরকম একটা স্বপ্ন দেখে তিনি আরেকটা লাশের কাজ করছেন, তিনি আরেকটা লাশ কাটছেন। তিনি হঠাৎ করে জিনিস খেয়াল করেন, মানে স্বপ্নের মধ্যে রাসেল ভাই রাত্রে ঘুমানোর সময় দিচ্ছে যে হঠাৎ করে তিনি খেয়াল করেন যে সেই লাশটি চোখ খুলছে, মানে লাশটির চোখটা খুলে গেছে এবং লাশটি বলছে যে যার জিনিসটি তাকে দিয়ে দে, এতে তোর ভালো হবে, ক্ষতি হবে না। তখন তিনি মানে ভয় পায়, স্বপ্নের মধ্যে ভয় পায়। তিনি দৌড় মারার চেষ্টা করে, কিন্তু মানে হাতটা চেপে ধরে হাতটা চেপে ধরে লাশটি উঠে দাঁড়ানোর পর সে ওই মানে ড্রয়ারের কাছে, যে ড্রয়ারের লাশটি আছে ওই ড্রয়ারের কাছে তাকে নিয়ে গেছে। এটা কিন্তু সম্পূর্ণ অন্য লাশ ছিল রাসেল ভাই। তিনি মানে পরে বলতে পারেন যে আসলে এটা কোন লাশ ছিল, তার পরিচিত কোনো লাশ কাটার মানে এরকম না। স্বপ্ন দেখে তিনি ভুলে গেছেন, লোকটার ফেসটা তিনি ভুলে গেছেন। তো তাকে ড্রয়ারের কাছে নিয়ে যাওয়া হয়, হাত টানতে মানে শেষটাতে তাকে নিয়ে যাওয়া হয়, যে ড্রয়ারটা অটোমেটিকলি খুলে যায় স্বপ্নের মধ্যে। তখন তিনি দেখেন ওই লাশটি, তখন তিনি বাস্তবের মতো ভয় করে, লাশটি থেকে ভয় করতে থাকে। তখন তিনি তাবিজটা ড্রয়ারের ভিতর মানে তিনি পকেটের মধ্যে হাত দিয়ে তাবিজটা তার ড্রয়ারের ভিতরে থ্রো করে তিনি ওখান থেকে দৌড় দিয়ে এসে রাসেল ভাই স্বপ্নের মধ্যে তিনি মর্গের গেটের বাইরে এসে পড়ে যান এবং সাথে সাথে স্বপ্ন ভেঙে রাসেল ভাই তিনি যেটা দেখেন ওটা দেখার জন্য মানে সেও প্রস্তুত ছিল না। কোনো মানুষের সাথে ঘটলে কোনো মানুষের প্রস্তুত থাকে না, মানুষ প্রস্তুত থাকে না। তিনি ওখানেই ওই অবস্থাতেই মর্গের সামনে গেটের সামনে পড়ে আছেন। এটা তিনি দেখে তিনি হতবাক হয়ে কি করবেন সেটা বুঝতে না পেরে তিনি একটা চিৎকার দিয়ে তিনি ওখানেই সেন্সলেস হয়ে যান। সকালে তার ভাই যখন যথারীতি এসে তাকে উদ্ধার করার পরে বাসায় নিয়ে যাওয়া হয়। তার অনেক জ্বর ছিল গায়ে। তার মানে সব ঘটনা তার ছোট ভাইও ছোট ভাই বলে আসলে তুমি কাজটা ঠিক করোনি, তোমার এই কাজের জন্যই হয়তো সেদিন মানে এই লাশটার সাথে এই লাশটার এরকম কিছু একটা ঘটছে। তো তিনি মানে বলে, তো ছোট ভাই বলে তুমি ওকে তাবিজটা দাও, কারণ আমি তো আর ভয় পাচ্ছি না, তুমি তাবিজটা দাও, পাশে তুমি দাঁড়ায় থাকবে, আমি তাবিজটা লাশে কোমরে পড়ে দেবো। তো রাসেল ভাই চোখে যেটাকে বলা হয় চোখের তোষক নিচে মানে তাবিজটা রাখা হয়। তো তোষকটা উঁচু করে দেখে তাবিজটা নেই। তিনি আরো বিপদের মুখে পড়ে যান, তাবিজটা নাই, তিনি কিভাবে লাশটিকে ফিরে দেবেন, কিভাবে বিপদ থেকে তিনি উদ্ধার পাবেন। অনেক শুনলে তিনি ভয় পেয়ে যান, স্বপ্নের কথা ইয়ে করে, যেহেতু স্বপ্নটা প্রায় বাস্তবে সত্যি হচ্ছিল। এরকম স্বপ্ন কথা চিন্তা করে তিনি তার ছোট ভাই ওয়াইফ সহ তিনি মর্গে চলে যান। মর্গে যাওয়ার পরে তার ছোট ভাই ড্রয়ারটি খোলার পরে একটা আশ্চর্যজনক ঘটনা দেখে রাসেল ভাই ওই লাশটির কোমরে সেই তাবিজটা বাঁধা আগের মতো লাশটির স্বাভাবিক অবস্থায় আছে। এবং একটি সবচেয়ে বড় আশ্চর্যকর ঘটনা রাসেল ভাই এর মধ্যে 2-3 দিন ঘটে গেছে, কোনো মানে তার মানে আত্মীয় স্বজন তার খোঁজ পায়নি, কিন্তু তাবিজটা সেই মানে ওই তাবিজটা তার মাথায় থাকার পরে তার মানে খোঁজ আসে যে তার আত্মীয় স্বজন আসছে লাশটা নিতে, মানে খোঁজ হয়েছে আর কি।
আত্মীয় স্বজনের কাছে লাশটি হস্তান্তর করে দেওয়া হয়। তো হস্তান্তর করে দেওয়ার পরে তার এক ভাইকে ডাকা হয়। একটু সাইডে ডাকার পরে থেকে পার্সোনাল জিজ্ঞেস করা হয়, ভাই আসলে তাবিজটা কি? তো সবচেয়ে আশ্চর্য করে একটা ঘটনা রাসেল ভাই, তিনি বলা হয় যে এই লোকটা যে মারা গেছেন এই একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান ছিলেন। এই কথা শুনে তিনি আরো ভয় পেয়ে যান। তার তাবিজটা সেই সূত্র অনুযায়ী তাবিজটা ছিল তার ওই বড় ছেলেরই পাওনা। তো রাসেল ভাই তার লাশটা হস্তান্তর করে দেওয়া হয় এবং এই ঘটনার পর থেকে রাসেল ভাই তার বড় ভাই এইসব ড্রোম ছিলেন লাশ কাটাকাটি এসব বন্ধ করে দেন। তার ছোট ভাই এখনো কাজটি করে, আমার চাচা ওখানে স্টাফ এখনো আছেন। রাসেল ভাই এটা ছিল আমার ঘটনা। আমি এসেছি যাত্রাবাড়ি থেকে। ওকে, আপনার ঘটনা যেটা, এই ঘটনাটা কোথায় ঘটেছিল? এই ঘটনাটা গাইবান্ধায় ঘটেছে, আমাদের গ্রামের বাড়িতে। শুনি তো আপনার ঘটনাটা কি ঘটেছিল। তো প্রতি বছর আমাদের দ্বিতীয় সময় পরীক্ষার পর মাদ্রাসা ছুটি হয়। তো নিয়ম অনুসারেই গত বছর আমাদের দ্বিতীয় সময় পরীক্ষার মাদ্রাসা ছুটি হয়েছে। তো বলে রাখি আমার গ্রামের বাড়ি হচ্ছে গাইবান্ধা, তো অনেক দূরের পথ। দেরি না করে আমি বেরিয়ে পড়ি। তো যেতে দিয়ে আমার প্রায় 6-7 ঘন্টা লাগে। সন্ধ্যার পর বাসায় গিয়ে পৌঁছলাম। গরমের দিন ছিল, অনেক টায়ার্ড লাগছিল, তাই গোসল করে খেয়ে দিয়ে তো শুতে যাব। আমি একটু আমার বাড়ির বর্ণনাটা দিয়ে দিচ্ছি। আমাদের পূর্ব দিকে ছিল 2টা রুম আর উত্তর দিকে ছিল 2টা রুম। আচ্ছা। আর 2টো রুমের মধ্যে উত্তর দিকের একটা রুম আমার মা নানি থাকতো, আর 3টা রুম ফাঁকাই থাকতো, আমরা গেলে থাকতাম আর কি। আচ্ছা, যাই হোক, তো আরেকটা কথা রাসেল ভাই, আজ থেকে 22 বছর আগে এই জিনরাই একটা কারণবশত তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমাদের ফ্যামিলিকে তারা কখনোই শান্তিতে থাকতে দেবে না। আপনাদের ফ্যামিলিতে এগুলো চর্চা অনেক আগে থেকেই ছিল? জি জি জি। আচ্ছা। তো বিভিন্ন সময় আমাদের এই বাসায় বিভিন্ন রকম ঘটনা ঘটে। তো এই ঘটনাগুলো বেশিরভাগ সময় ওই পূর্ব দিকের রুমেই বেশি ঘটতো। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া সেরে আমি মার পাশের রুমে, যেটা উত্তর দিকের রুমে থাকতে যাই। তো দেখি আর কি রুমটা একটু অগোছানো, আমার কাছে একটু ভালো লাগলো না আর কি। গ্রামে যেটা হয় কি ধানের বস্তা টস্তা রাখা, আমার কাছে ভালো লাগলো না। পরে আমি এই পূর্ব দিকের রুমে শুতে যাচ্ছিলাম। তো মা আমাকে বললো যে আসলে তুই যে ওই রুমে শুতে যাচ্ছিস তুই তো ভয় পাবি, এটা গিয়ে যেহেতু ওই রুমে বিভিন্ন সমস্যা হয়েছিল। পরে আমি বললাম যে আরে এখন বড় হয়, সমস্যা নেই, কি হবে দেখা যাবে এখন। তো আমি তারপর ওই রুমে যাই। আর আমি ওই রুমে যখনই থাকতাম, একা থাকি বা কাউকে নিয়ে থাকি, আমি সবসময় লাইট জ্বালিয়ে তারপরে ঘুমাইতাম, কারণ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে আমি ওই রুমে। তো সেদিনও ওইরকম লাইট জ্বালিয়ে তারপরে আমি আর কি ঘুমাইছি। তো রাত হবে প্রায় 1টা কি 1:30 বাজে। অদ্ভুত একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে যায়। তো স্বপ্নটা ছিল এরকম, আমাদের বাসায় কেউ মারা গেছে, তো অনেক মানুষ। তো কে লাশটা কে এটা আমি বলতে পারবো না, আমি সেটা জানি না। তো লাশটাকে গোসল করানো শেষ হয়েছে, কাফনও পরানো শেষ হয়েছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে রাসেল ভাই, লাশটাকে কবর দেওয়া হয়েছে একদম আমাদের যে থাকার ঘরের মধ্যে। তো ঘরটা ছিল কোনো ফার্নিচার নেই ঘরের মধ্যে, আমি স্বপ্নে যেটা দেখতেছি আর কি, কোনো ফার্নিচার ছিল না, পুরো রুম কাদা কাদা। আর ওই লাশটাকে ওই খাটিয়া সহ সবাই মিলে ধরে কাদার মধ্যে ঠাসা দিয়ে ডাবাই দিচ্ছে আর কি, এভাবে কবরটা দিবে এরকম অবস্থা। তো মোটামুটি লাশটা ডুবে গেছে। তো এই মুহূর্তে আমরা যেটা দেখলাম যে ওই কাদা মাখা কাফন পরা লাশটা ধীরে ধীরে বসার পর আমি ছিলাম একদম লাশটার পায়ের কাছে। তো সে একটা হাত বুকের উপর রাখছে, আরেকটা হাত দ্বারা সে আমার হাতটা চাপে ধরে একটা টান দেয়। আমি একদম লাশের ওই মুখোমুখি হয়ে যায়, লাশের মুখে আমার একদম পাশাপাশি হয়ে যায়। পরে লাশটা আমাকে ওই স্বপ্নের মধ্যে বলতেছে যে অনেক কষ্ট আলামিন, অনেক কষ্ট। তো রাসেল ভাই এটা দেখার সাথে সাথে আমি অত্যধিক ভয় পাই, আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙার পরে আমি যেটা দেখলাম, আসলে আমার সাথে অনেক ভৌতিক ব্যাপার হয়েছে, কিন্তু আমি ওই দিনের মতো কোনোদিন এত ভয় পাই নাই। তো লাইট তো জ্বালানি ছিল, লাইটের আলোতে আমি দেখলাম যে একটা অচেনা বৃদ্ধা মহিলা
এতটাই মানে স্বাস্থ্যহীন ছিল যে শরীরে শুধু মানে ওই হাড় আর চামড়া ছাড়া কিছুই ছিল না। আর একটা কাপড় পরা ছিল, তো কাপড়ের একটা আঁচল তার ওই এক কাঁধে ছিল আর একটা কাঁধ ফাঁকা ছিল। তো বৃদ্ধাটা যেটা করলো, আমার একদম মানে বিছানার সাইডেই সে মেঝেতে হাঁটু গেড়ে বসে মশারির নিচ দিয়ে সে আমার দিকে হাত দুটো বাড়িয়ে দেয়। এমন ভাবে তাকাই। আপনি এটা স্বপ্নে দেখছেন না সত্যি সত্যি? না না, এটা বাস্তব, মানে একদম চোখের সামনে দেখছেন? একদম চোখের সামনে দেখছি, এবং মানে স্বপ্নটা মানে ভাঙ্গার পর এটা দেখতেছি আর কি আমি। আচ্ছা, স্বপ্ন দেখেছেন আর একটা লাশকে, এবং এখন দেখেন একটা বৃদ্ধা মহিলাকে যে আপনার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। জি জি, ওকে, মানে এমন ভাবে তাকাচ্ছে মানে সে আমাকে ধরবে এমন একটা ব্যাপার। এটা দেখার সাথে সাথে আমি মানে খুবই ভয় পাই, আমার পুরো শরীরে একটা ঝাঁকি দিয়ে ওঠে। আর আমি তখন আর সহ্য করতে পারছিলাম না, আমি একটা জোরে চিৎকার দিই, কিন্তু আনফরচুনেটলি ওই চিৎকারটা আর কি আমার মা শুনতে পায়নি, কারণ মা দুইটা মানে পরে ওনার রুম ছিল। তো মানে আমি চিৎকার দেওয়ার পরে আমি আর ওই বৃদ্ধাটাকে দেখতে পাই নাই। পরে আমি ওইখানে আর এক সেকেন্ড স্থির থাকতে পারছিলাম না, আমি তাড়াতাড়ি আমার মার রুমে চলে যাই। তারপরে মাকে ডাকাডাকি করার পর মা উঠে আমাকে আবার বকা দেয় যে আমি তো তোকে আগেই বলছিলাম যে তুই এই রুমে থাকিস না, তুই আবার থাকতে গেলি কেন। যাই হোক, তারপরে মা বলতেছে ঠিক আছে আমার পাশের রুমে শো। আচ্ছা, তা আমি বললাম যে মা আমার আজকের রাত অন্তপক্ষে আমি একা একদমই থাকতে পারবো না। তারপরে মা বললো যে ঠিক আছে তাহলে একজন ফ্লোরে থাকি আর একজন মানে খাটে থাকি। রাসেল ভাই, মানে আমি যে খাটে মানে আমি যে ফ্লোরে থাকবো, খাটের আমাদের একটা বক্স খাট ছিল না, তো খাটের নিচটাও আমার কাছে মানে অন্ধকার ভয়ানক মনে হচ্ছিল। তো বাধ্য হয়ে মা ফ্লোরে শোয় আর আমি খাটে শুই। এরপর থেকে আমি কখনোই আর ওই রুমে একা থাকিনি, এখনো থাকি না। যদি বাসায় যাই তাহলে ওই মার পাশের রুমে থাকি, আর বেশি ভয় লাগলে আমার ওই পাশে বড় মামার বাড়িতে গিয়ে আমার মামাতো ভাই নিলয় ওর সঙ্গেই ঘুমাই। তো এটা ছিল আমার ঘটনা। তবে আমি যে বললাম যে জিনরা আর কি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমাদেরকে শান্তি থাকতে দিবে না, সেটা না আমরা পরে শুনবো, অসুবিধা নেই, কিন্তু বাট সেই জিনিসটা তো তারা মানে সেইটা তো ভঙ্গ করেছিল, তাই না? নাকি ভঙ্গ করেনি এখনো পর্যন্ত? আপনাদেরকে এখনো আমার মা এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় না? এখনো আমাদের মার সঙ্গে আমার সঙ্গে প্রায় সময় এই ঘটনাগুলো ঘটে আর কি। আচ্ছা, ওই বাসাতেই ঘটে? শুধু ওই বাসাতেই ঘটে। আচ্ছা, এবং কেন ঘটে এটা? কেন ঘটে মানে আমার দাদা কবিরাজ ছিল, তো কবিরাজ থাকাতে উনি না, কিন্তু ঘটনাগুলো ঘটে কেন? ওরা তো চুক্তি করেছিল যে এটা কোনোদিন করবে না। ওরা আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না, এটা বলেছিল। এটা আচ্ছা, এই জন্য হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, এবং সেই কারণেই এখনো পর্যন্ত সেই ঝামেলাটা বয়ে যাচ্ছেন আপনার, এবং এখান থেকে কোনো মুক্তির কোনো উপায় নাই নাকি? আমরা অনেক কবিরাজ দেখাইছিলাম, এবং এমনকি আমাদের রংপুরে একটা বাসা ছিল, মানে আমার দাদা যে বাড়িতে থাকতো আর কি, ওই বাসায় আমরা থাকতাম। ওই বাসাটা আসলে এই কারণগুলোর কারণে, এই বিভিন্ন সমস্যার কারণে আমরা একদম অল্প দামে সেই রংপুরে মানে সেল করে দেন। জি জি জি, তারপর আমরা গাইবান্ধায় চলে আসি। তারপরও এই জিনিসগুলো আর কি এখনো পর্যন্ত আপনাদের পেছন ছাড়েনি, এখনো পর্যন্ত আপনাদেরকে এরকম ডিস্টার্ব করছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামাইকুম, আমি রিবন, আমি আসছি মতলব উত্তর চাঁদপুর থেকে। তো আমি আমার ঘটনায় চলে যাই। জি, আজ থেকে ঘটনাটা ঘটে প্রায় 2.5 বছর আগে। তো ঘটনাটা আমাদের এক আত্মীয়ের গ্রামে হয়। তো এই গ্রামে একটা এতিমখানা মাদ্রাসা ছিল। তো এতিমখানা মাদ্রাসায় আপনার যে বড় হুজুর ছিলেন, তো তিনি অনেক কিছু জানতেন। তার কাছে সবাই জানতেন যে ওনার কাছে জিন টিন ছিল, তো উনি জিন টিন দিয়ে কাজ করাতেন। তো ওনার একটা ছেলে ওই মাদ্রাসায় পড়াশোনা করতো, তো ওনার নাম ছিল আব্দুল্লাহ। তো ঘটনার দিন এশার নামাজ আজান হয়। তো এশার নামাজ আজান হওয়ার পর যে ওনারা যে এতিমখানায় পড়াশোনা করতেন, তো এতিমখানার পাশে মসজিদ ছিল। তো ওনারা এই এতিমখানা থেকে মসজিদে যাবে নামাজ পড়ার জন্য। তো সবাই উজু টুজু করে মসজিদে যায়। তো এক পর্যায়ে দেখা গেছে যে ওই হুজুরের ছেলে আব্দুল্লাহ আর একটা মাদ্রাসার স্টুডেন্ট তারা উজু করতে যায় আর কি। তো উজু করতে লেট হওয়াতে ওই মাদ্রাসার স্টুডেন্টরা বললো যে যেহেতু নামাজ শুরু হয়ে গেছে, তো তুমি থাকো, আমি মসজিদে যাই। হ্যাঁ, তো ও উজু করতেছে, তো ওই স্টুডেন্টটা মসজিদে চলে যায়। যাওয়ার পর ওরা নামাজ পড়তেছে। তো নামাজ পড়া অবস্থায় সবাই একটা জিনিস ফলো করলো যে হুজুরের ছেলের বয়স ছিল 8-10 বছর এরকম। 8-10 বছর ছেলে হঠাৎ করে যদি কোনো নামাজ পড়তে পড়তে নোটিস করলো জিনিসটা, তাই তো? হ্যাঁ, যে 8-10 বছর একটা ছেলে যদি ভয়ঙ্কর কিছু দেখে হঠাৎ করে যেরকম একটা আওয়াজ করে ভয়ে, ওরকম একটা আওয়াজ সবাই শুনতে পেল।
তো ওনারা ভাবলো হয়তো বা আশেপাশে কোথাও থেকে এটা আসছে, ওনারা অত একটা কেয়ার না করে তারা নামাজ কমপ্লিট করে আবার এতিমখানায় যায়, মাদ্রাসা যেয়ে তারা আবার পড়াশোনা স্টার্ট করে। তো হুজুর এক পর্যায়ে যেটা দেখলো যে তার ছেলে ওখানে নেই, সবাই এখানে আছে, তার ছেলে ওখানে নেই। তখন উনি সবাইকে জিজ্ঞাসা করলেন যে আব্দুল্লাহ কোথায়। তখন ওই যে স্টুডেন্টটা ওর সাথে ছিল অজুখানায়, ও বললো যে হুজুর এরকম, আমি আর ও একসাথে অজু করছিলাম, তো আমার অজু করা হয়ে গেছে, এজন্য আমি ওর রাইখেই মসজিদে চলে গেছি। ও অজু করতেছিল, তো লাস্ট ওর সাথে আমার ওই জায়গায় দেখা হয়। তো তিনি সবাই মিলে ওই অজুখানায় খোঁজ করে, ওখানে তাকে পেল না, মসজিদেও পেল না, আশেপাশে সবার মধ্যে একটা আতঙ্ক চলে আসছে যে কোথায় গেল। তো ওই মাঠ আশেপাশে মানে মোটামুটি একটু এদিকে বড় বড় পুকুর ছিল, তো সবাই পুকুর টুকুর খোঁজ করলো যে পুকুরে গেছে কিনা। আশেপাশে যারা ছিল সবাই আসছে, গ্রামের সবাই, যে এত রাত করে হুজুরের ছেলেটা মানে মিসিং হয়ে গেল, কি হইলো। তো সবাই খোঁজ করতেছে, তো এক পর্যায়ে দেখা গেল যে কোথাও হুজুরের ছেলেরা নাই। তো হুজুর তখন তাদের গ্রামের বাড়িতে ফোন দিছে যে এরকম ও কি বাড়িতে আসছে কিনা। তো তখন ওখানে বললো না, ওখানে আসে নাই। এরকম করতে করতে যে হ্যাঁ সকাল হইলো, সকাল হওয়ার পর আশেপাশে সব গ্রামে খোঁজ করা হলো, অ্যালাউন্স করা হইলো যে এরকম হুজুর ছেলে এশারের পর থেকে নিখোঁজ। তো সবার মধ্যে একটা ভয় কাজ করলো যে এটা কি, এশারের পর থেকে একটা ছেলে হারা যাবে, এত খোঁজ নেওয়ার পরে কোথাও নাই। হ্যাঁ, তখন সবাই ভাবলো যে হয়তোবা এটা ও যেভাবে হারাইছে এটা আসলে অস্বাভাবিক একটা হারানো। তো এটা আসলে ওই পুলিশ, তারপরে এই খোঁজ খবর নেওয়া হবে না যে একটা হুজুরের সাথে তুমি আলাপ করো। তখন ওই হুজুরটা, বড় হুজুরটা, পাশের গ্রামে একটা বড় হুজুর ছিল, ওনার সাথে গেছে যে এরকম আমার ছেলেটাকে আমি পাইতেছি না, দেখুন কি হয়েছে। তখন ওই উনি বললো যে আপনার ছেলেকে একটা জিন নিয়ে গেছে, তো আপনি একটা কাজ করেন, আপনি হ্যাঁ জিনটা দেওয়া যাবে, আপনি ওয়েট করেন, 2-1 দিন ওয়েট করেন। তো তিনি তারপরও আরেকটা হুজুরের কাছে যান, ওই হুজুরটা সেম একই কথা বলেন যে জিন নিয়ে গেছে, দেওয়া যাবে। তো এরকম 1-2 দিন হয়ে গেল, তো কোথাও কোনো হুজুরের ছেলেটা নাই। আশেপাশে সব গ্রাম খোঁজ করা হয়, তারপরে যে হ্যাঁ খোঁজ করা, কিন্তু কোথাও হুজুরের আব্দুল্লাহকে কোনো খোঁজ খবর নাই। এক পর্যায়ে যেটা হয় আর কি, তো এক মাদ্রাসার স্টুডেন্টদের কিন্তু আসর নামাজের পরে ওদেরকে বল খেলার জন্য একটা সময় দেওয়া হয়। তো কেউ বল খেলে, কেউ হয়তো বা এদিক সেদিক যায়। তো এই অবস্থায় ওই যে মাঠের মধ্যে, পাশে মাঠ ছিল, তো ওই মাঠের মধ্যে স্টুডেন্টরা বল খেলতেছে। তো একটা বল পাশে একটা অপরিষ্কার একটা পুকুর, যেখানে পুকুরটা ইউজ করা হয় না, ওই পুকুরটার মধ্যে বলটি গিয়ে পড়ে। তো একটা ছেলে বলটা আনার জন্য যায়, যাওয়ার পর দেখলো যে পুকুরটা পানি ছিল হাঁটু সমান, ওই পানির মধ্যে হুজুরের ছেলে লাশটা বেশি আছে। তো উনি সবাইকে গিয়ে এটা নোটিশ করলো যে এরকম আমি তো পাইছি লাশটা ওই জায়গায় পানিতে বেশি আছে। কিন্তু আসলে একটা কথা হচ্ছে যে ওই জায়গায় কিন্তু যে আগের 2 দিন কিন্তু খোঁজা হয়েছে, কিন্তু ওই সময় লাশটা ওই জায়গায় ছিল না। তো সবাই গিয়ে লাশটা উঠানোর পর ওই সময় আসরের পর মাদ্রাসা মাঠে আনা হয়। আনার পর যেটা দেখতে পেলো যে হুজুর ছেলে লাশের ঠোঁটগুলা নেই। তো সবার প্রশ্ন একটা যে আমরা তো এত খুঁজলাম, এই পুকুরটার মধ্যেও খুঁজলাম, আশেপাশে এত খোঁজাখুঁজি করলাম, লাশটা কোথা থেকে আসলো আর কিভাবে এই খুন হইলো। তো সবার মধ্যে একটা প্রশ্ন। এর মধ্যে পুলিশ চলে আসছে, পুলিশের কাছে আগেও নোটিশ করা হয়েছে, পুলিশ চলে আসছে, পুলিশ লাশ নিয়ে গেছে, ম্যাডাম করার পর লাশ দিয়ে গেছে। তো এই ঘটনাটা এই জন্য আসলে সবার বিশ্বাস করা উচিত। সবাই যদি এটা যদি চায় যে এটা কতটুকু সত্য, এটা স্থানীয় যে পত্রিকা, স্থানীয় পত্রিকাটা নাম বলা দরকার নেই, কিন্তু স্থানীয় পত্রিকাটা আসলে এইভাবে যে হুজুরের ছেলে নিখোঁজ, 2 দিন পর তার লাশ উদ্ধার পাশে পুকুর থেকে। আচ্ছা, এরকম ছিল যে এটা বিশ্বাসযোগ্য। এই জন্য আমি বললাম যে মানুষ যাতে এটা বিশ্বাস করে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। যেটা আমি কখনো ডকুমেন্ট করিনি, এই ঘটনাটা হচ্ছে আপনার আজ থেকে ঠিক 10 বছর আগে মহাখালী নিউবিএচএসে ওখানে আমার এটা ইনলজদের বাসার উপরে বেস করে যখন 2 নম্বর লেনে থাকতো, তো ওখানে একটা খুব বন্ধ একটা ঘর ছিল, অনেক বট গাছ দিয়ে জিনিসটা মানে ঢাকা। তো একটা মেহেন্দি গাছ ছিল। তো ওদের বাসার এক ছেলে ছিল জহুরুল। তো সামথিং একটা খুব খারাপ কাজ করেছিল, যে কারণে হয়েছে কি ওই মেহেন্দি গাছটা পরে কেটে ফেলতে হয়েছে। তারপর থেকে কিছু বিয়ার্ড ঘটনাগুলা হওয়া শুরু করছিল। তো আমি যখন তার সাথে অ্যাটাচ হলাম, তো আমি 2-1 তার ঘরে মানে ওই বাসায় থাকার সুযোগ ছিল, আমি তেমন ভাবে বুঝি নেই। বাট যখন 2006-এর দিকে যখন তাদের ওই বাসা ছেড়ে দিয়ে আবার 23 নম্বর লেনের দিকে চলে যেতে হয়েছে, এটা 5 তলায়, তো যে কোনো কারণে আমার ওখানে থাকতে হয়েছে একদিন। তো তখন বনানীতে আমি মাঝে মাঝে কমিউট করতাম। তো এক রাতের ঘটনা, এটা আমার মনে হচ্ছে যে
তখন আমার মনে আছে আমি একটা কালো প্যান্ট পরা ছিল, আমার একটা গ্রে কালারের শার্ট পরা ছিল, বৃষ্টি এরকম বৃষ্টি ওয়েদার ছিল, আমার মনে আছে সঠিক। তো আমি যে কোনো কারণে ওর একটা ওয়াইফের একটা জিনিস আনতে আমি বনানি মাঝে মাঝে একটু কমেন্ট করে আসতাম। তো কারেন্ট চলে গেছিল, তখন লোডশেডিং এরকম এতটা ইয়ে ছিল, মানে বেশি। তো আমি যখন ফেরত আসলাম, তো ওই রাতে পরপর 2টা ঘটনা ঘটলো, খুব ভয়ঙ্কর ঘটনা, যেটা এখনো আমি চিন্তা করলে খুব আশ্চর্য ভয় লাগে। তো আমি বললাম যে তো সে দেখি যে খুব স্কেয়ার্ড, ভয় হয়ে মানে ভীত ছিল। তো আমি বললাম কি হয়েছে? তো তখন বললো যে তুমি যাওয়ার পরে আমি তো মোমবাতি জ্বালিয়ে ছিলাম, তো দেখি যে তোমারই রূপ ধরে ঠিক লম্বা, মানে অলমোস্ট প্রায় 10 ফিট লম্বা এরকম, মানে ছাদ পর্যন্ত মাথা থেকে, তো আমার গলা দেখি যে সে টুটি চেপে ধরে আমাকে মেরে ফেলতে চাচ্ছে। আচ্ছা। তো আমি তখন বললাম যে এটা তো অসম্ভব ব্যাপার, কারণ আমি তো এই বিকাল বেলায় তো তোমার সামনে বের হলাম, তো তুমি আবার কিভাবে এটা বলতেছো যে আমি আবার, কারণ এখানে তো আসতে গেলে তো প্রথমে নিচতলায় দারোয়ান, তারপরে কাজের লোক, তারপর তুমি তোমার রুম পার হয়ে তারপরে যেতে হয়, সেখানে আমি কিভাবে, তুমি ঘরে একা। তো বললো তাহলে নিশ্চয়ই অন্য কিছু একটা প্রেজেন্স ছিল, কারণ ওইটা মাঝে মাঝে অনেক সময় জিনিস পড়তো। তো ওই রাতে হয়েছে কি, তো আব্বা আম্মা আবার ওই রুমে থাকতো, তো একটা মানে ওর মায়ের একটা কালো রঙের শাড়ি, ওর নানির একটা ছবি ছিল। তো আমি হঠাৎ করে শুয়েছি, তো এই স্বপ্নটা আমি আমার লাইফে মনে হচ্ছে যে আমি চোখ মানে আমি ঘুমের মধ্যেই, বাট আমার মনে হলো যে না আমি ঘুমিয়ে নাই, মানে দেখছি। তো আশ্চর্য বিষয়টা কি, যে ঘরটা জাস্ট কয়েক হাত সামনেই তার মা হয়, কিন্তু আমি দেখলাম যে যেমন স্কেটবোর্ডের মধ্যে একটা মহিলার যদি ধরেন কালো ওড়না মাথায় দিয়ে যদি আপনি আস্তে আস্তে মুভ করেন স্কেটবোর্ড দিয়ে, তাহলে হঠাৎ যদি তার চেহারাটা খুললে আপনার মানে একটা মানে ভয়ঙ্কর রকম একটা যদি ফেস দেখেন, কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু আমি, আমার ওয়াইফ পাশে শুয়েছিল, আমি সাথে সাথে ঘুম থেকে উঠে মানে ফার্স্ট থিং আগে গিয়ে খুঁজলাম যে মানে ওনার কি অবস্থা। তো বলে না আমি ভালো আছি, বাট তারপরে আমি তখন আমার কাছে মনে হলো যে না অ্যাকচুয়ালি সামথিং, কিছু একটা অশরীরী ব্যাপার আছে। ওই স্বপ্ন থেকে তখন আমার বিশ্বাসটা আসলো যে না, সে, যদিও আমি তখন তাকে কথাটা আমি বিলিভ করতে চাইনি, বাট আমি যখন নিজে জিনিসটা স্বয়ং দেখলাম যে এটা যে কোনো রূপ নিতে পারে। এখন অবশ্যই বাসায় অবশ্য তারা নাই, ছেড়ে দিয়েছে অনেক আগে, কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার কি যে ওই 5তলায় A5 বাসায় কেউ বেশি দিন থাকতেও পারে না। আচ্ছা, এটাই ছিল আপনার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনা শুরুটা হচ্ছে 2012-এ। এটা হচ্ছে আমার লাইফে সবচেয়ে, যে ঘটনাটা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলে, এটা হচ্ছে সেই ঘটনাটা। তো দেখা যায় অ্যাজ এ স্টুডেন্ট রাত্রের দিকে একটু লেখাপড়া করা হয়, সেজন্য একটু ঘুমোতে লেট হয়। ওই দিনও ঠিক এরকমই ছিল, ঘুমোতে প্রায় 2:20 মতো বাজে। তো সেদিন আবার সারাদিন হচ্ছে আমার কাজিনের বিয়ে ছিল, সেটা নিয়ে একটু জাস্ট টায়ার্ড ছিলাম, তো শুয়ে পড়ার সাথে সাথেই ঘুম চলে আসে। তো কিছুক্ষণ প্রায় মানে ঘুম চলেই আসে, মানে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ি। সাডেনলি মানে ঘুমের মধ্যে আমাদের যেটা হয় সেটা হচ্ছে মানে এই দিক থেকে ওদিকে ফেরার সময় হতে একটু মানে আবছা কিছু দেখা, ওভাবেই করে আমি বাম কাত থেকে ডান কাত যখন হই, আমার চোখ যায় হচ্ছে আমার স্টাডি টেবিলটার দিকে। স্টাডি টেবিলটার দিকে যায়, ওখানে পাশেই আমার চেয়ার ছিল। তো আমার কেন জানি মনে হলো যে কেউ মনে হয় ওখানে বসে আছে। আমি ফিরে তাকাই, ওখানে ফিরে তাকানোর পরে যেটা দেখি সেটা হচ্ছে না, ওখানে কেউ নাই। আমি মানে পুরোপুরি ডান কাত হয়ে যখন শুই, মানে আমি দেখে আমি আর নাড়াচাড়া করতে পারি না। অবস্থাটা হচ্ছে এরকম যে আমি যেখানে শুয়ে আছি, মানে আমি ফ্লোরে ম্যাট্রেস বিছানো, আমি শুয়ে আছি, তার প্রায় আমার ম্যাট্রেস থেকে 1 হাত দূরে এটা জিন বললে ঠিক হবে অথবা অন্য কিছু, আমি এক্স্যাক্টলি জানি না কি হবে। তো ওই জিনিসটা হচ্ছে মানে আমরা নামাজ, মুসলিম যারা আছি, নামাজ পড়া থেকে আমরা সেজদা দিয়ে যখন উঠি, যখন বসি, যেটা ওভাবেই বসে আছে, পুরা কালো একটা শেপ। চেহারাটা দেখতে পাচ্ছি, চেহারাটা যদি মানে ইমাজিন করার থাকে তাহলে ইমাজিন করতে হবে এভাবে যে আমরা সাধারণ একটা মানুষ যদি মানে চামড়া, মুখের চামড়াটা ছিঁড়ে নেওয়া হয়, সেই চামড়ার ভিতরের যে মাংসটা সেটা যদি পচন ধরে,
সেই রকম চেহারা, সে বসে আছে। তো আমি ওনাকে দেখার পরে আমি আর নড়তে পারতেছি না, আমার পুরো শরীর আমার ভার হয়ে গেছে, আমি বুঝতেই পারতেছি। তো উনি আমাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে উনি জিনিসটা হচ্ছে এমন একটা অবস্থা, উনি আমাকে কিছু ঘটনা বলতেছেন, আমি সেটা শুনতেছি। ফার্স্টে বললেন জিনিসটা বলছে, আমি যেটা দেখা শুরু করতে আমি আমাকেই দেখতেছি। আচ্ছা, আমি দেখি দ্যাট হচ্ছে আমি আমার বাসায় হচ্ছে ছোট একটা এটা আমার এক্স্যাক্টলি মনে নেই, অনেক আগের ঘটনা হচ্ছে, বিড়াল অথবা একটা খরগোশ বাচ্চা আমি নিয়ে আসি। তো উনি যেটা বলতেছে যে সেটা হচ্ছে জিনিসটা অ্যাকচুয়ালি কোনো বিড়াল বা খরগোশ ছিল না, ওটা ছিল হচ্ছে কোনো একটা খারাপ জিন অথবা পৈশাচিক টাইপের কিছু একটা। তো আমি কথাটা শুনে আমি ভয় পেয়ে যাই। উনি এটাও বলছিল যে ওই জিনিসটার কারণে আমার অনেক ক্ষতি হচ্ছে। আচ্ছা, আমি এটা আমার মাকে জানাতে চাই, কারণ ওই সময় আমি ওই সিচুয়েশনটার মধ্যে আমি, আমার মা, ওই জিনিসটা যেটা জিন বা কিছু, আর হচ্ছে ওই বিড়ালটা, এই 4টা জিনিসই আমার সামনে, আমি আর অন্য কিছু দেখতে পাচ্ছি না। তাই মাকে জানাতে চাই যে মা, এই জিনিসটা আমি যে আনছি এটা তো আমার অনেক সমস্যা করতেছে, তো এটা তো ভালো না, এটা খারাপ কিছু। এটা যখন হয় তখন আমি রুম থেকে আমি দেখতেছি যে আমি ওই জিনিসটা নিয়ে মাকে বলার জন্য যাচ্ছি। মা হচ্ছে ডাইনিং টেবিলে বসা। আচ্ছা, আমি মার কাছে গেলাম, যে বললাম মা, আমি যে এটা আনছি এটা তো অনেক ক্ষতি করবে আমার, এটা তো আসলে ভালো কিছু। সাডেনলি ওই জিনিসটা আমার মুখের দিকে তাকে একটা স্মাইল দিয়ে বলতেছে যে তুই কি ভাবছিস আমি তোর মা? আমার এবং আপনার চোখের সামনে ঘটলো, রাইট? চোখের সামনে কিভাবে দেখছেন জিনিসটা? একটু কমপ্লিকেটেড তো জিনিসটা, একটু যদি বুঝিয়ে বলতেন যে আপনার সামনেই দেখছেন আপনি আবার তার সাথে একটা কনভারসেশন, রাইট? আমি আলটিমেটলি আমি শুয়ে আছি, আমার পাশে যে জিনিসটা বসে আছে, ওই যে সিজদার ওভাবে, সে যেটা বলতেছে আমি সেটা ভিজুয়ালাইজ করতেছি এমন ভাবে দ্যাট আমি আমার নিজের চোখের সামনে দেখতেছি। একদম একদম সেটাই। তো তারপরে সাডেনলি আমার চোখ যায় হচ্ছে আমার বাসার ইয়েটা হচ্ছে যে ডাইনিং টেবিল থেকে তাকালে আমার হাতের বাম দিকে হচ্ছে আমার মা বাবার রুম। আমি দেখি যে সেখানে আমার মা বসে আছে। আমি যাওয়ার চেষ্টা করে আমি দেখি যে আমি মার কাছে কোনোভাবেই পৌঁছাতে পারতেছি না। আচ্ছা, একটা মোমেন্টে আমি খুব করে দেখি আমি উঠে গেছি। আমি যেই উঠে গিয়ে আমি রুমের দরজা খুললাম, খুলে আমি একটু স্বস্তি পেয়ে দেখি যে আমার মা আসছে। আমি সেই ভয়ের অবস্থায় মাকে বলে যে আমি বলতে যাবো যে মা, তখনই আমি দেখি যে সবকিছু সেই প্রাণীটা যেটা আমি বাসায় নিয়ে আসছিলাম। তো এটা যখন দেখি তখন অলমোস্ট আমি প্রচুর ঘামাচ্ছি, আমি ফিল করতেছি আমার ঘামগুলো যে আমার কপাল দিয়ে বেয়ে যে পড়তেছে। জিনিসটা হচ্ছে এমন যে হয়তো যদি আমি স্বপ্ন দেখতাম, আমাদের এমন হয় যে আমরা স্বপ্নের মধ্যে আমরা ফিল করতে পারি না যে আমাদের বডিতে কি হচ্ছে। আমি ফিল করতেছিলাম যে আমার ঘামগুলো বেয়ে পড়তেছে, আমি আর থাকতে না পেরে প্রায় ধস্তাধস্তির মতো একটা অবস্থা। তো ওই সময়টা আমার বাম পায়ের লাথি গিয়ে পড়ে হচ্ছে আমার বুক সেলফে, যেটা আমার বিছানার বাম দিকে ছিল। তো সেই অনেক জোরে লাথি লাগা গেল, সেটা এসে আমার গায়ের উপরে পড়ে। আমি লাফ দিয়ে উঠে গিয়ে আমি আমার রুমের লাইট জ্বালাই, রুম থেকে বের হয়ে আমি আমার ভাইয়ের রুমে চলে যাই। এইটা ঘটনাটা অ্যাকচুয়ালি শেষ না, এখান থেকে হচ্ছে ঘটনাটা শুরু অ্যাকচুয়ালি। আচ্ছা, তো এই ঘটনার প্রায় সপ্তাহখানেক পরে আমাদের ফ্যামিলির পরিচিত একজন হুজুর, মাকে বলি 2-3 দিন কাউকে বলি না। ওই সময়গুলোতে এমন অবস্থা ছিল যে আমি চোখ বন্ধ করলে ওই চেহারাটা আমার সামনে দেখতে পাচ্ছিলাম। তো তাকে প্রায় 5-6 দিন পরে আমি মাকে বলি যে মা, এরকম ঘটনা ছিল ওই দিন, সেজন্য আমি তো শুচ্ছি না ওই রুমে। তো মা হচ্ছে আমাদের ফ্যামিলির পরিচিত একজন হুজুরের সাথে কথাবার্তা বলেন, উনি আমাদের বাসায় আসেন। উনি ওনাকে ঘটনাগুলো আগে বলার কারণে উনি আমার জন্য একটা তাবিজ নিয়ে আসেন, যেটা উনি প্রথমে উনি বলে ফেলেন যে তুমি এটা ডান হাতে বাজুতে পড়বা। আচ্ছা, এই ঘটনার এই কথাটার পরে মা বলেন যে হুজুর, আপনি একটু কষ্ট করে রুমটাতে একটু যদি দেখে আসতেন তাহলে ভালো হতো। হুজুর উঠে আমার রুমটার 4টা কোণায় 4 বার উনি ঘুরে আসেন। ঘুরে আসার পর উনি সাডেনলি আমাকে বলেন যে আচ্ছা বাবা, তোমার জন্য যে তাবিজটা আনছিলাম ওটা তুমি হাতে না পরে গলায় পরবা। আচ্ছা, আমি হুজুরকে জিজ্ঞেস করেছি হুজুর কি কিছু, নর্মালি নিয়মটা হচ্ছে যে ওনারা এগুলো ডিসক্লোজ করেন না। ওটা ওভাবেই চলতে থাকে, তারপর প্রায় 5-6 মাস চলে যায়। তো ওর মধ্যে আমি কিছু ফিল করি না। বাট
তার মধ্যে কিছু ঘটনা হয়, সেটা হচ্ছে আমি আমার কিছু ফ্রেন্ডদের সাথে মিশি এন্ড মানে এমন কিছু জিনিসে মানে জড়ায় যায় যেগুলো অ্যাকচুয়ালি ঠিক না। আমাদের জেনারেশন এই জিনিসগুলোকে কেউ হয়তো কুলনেস মনে করলে জিনিসটা কুল না অ্যাকচুয়ালি। ওইরকম কিছু জিনিসের সাথে আমি জড়াই, আমার ফ্যামিলিতে কিছু প্রবলেম হয়। সবচেয়ে বড় কথাটা হচ্ছে দ্যাট ওইসব সিচুয়েশন থেকে আমার মা মানে উনি মেইনলি আমাকে জিনিসগুলো রিয়েলাইজ করান দেন, মানে তখন আমি গিল্টটা আসে, দ্যাটস ওয়াই আমি ওইসব জায়গা থেকে ফেরত আসি। এইটা হচ্ছে ঘটনাটা এমন দ্যাট এই সিচুয়েশনটা আমি আমার অন্য একজনকে যখন শেয়ার করতেছিলাম, মানে সাডেনলি কথার প্রেক্ষিতে আমি ঘটনাটা বলে যে ঘটনার সাথে ওদিন রাত্রেবেলা হয় ভূতের, তো আমি এই ঘটনাটা বলতে সাডেনলি আমার মাথায় জিনিসটা ক্লিক করে। আচ্ছা, তাহলে ওই যে জিনিসটা আমার পাশে ছিল, যে বলতেছিল যে তুমি এরকম কিছু নিয়ে আসছো যেটা অ্যাকচুয়ালি ঠিক হচ্ছে না, মানে তুমি খারাপ কিছু, তো তাহলে ওটা কি আমার জন্য মানে একটা সাবধান বাণী ছিল এরকম টাইপ কিছু? আর যদি মানে ভালো কিছুর জন্য নিষেধ করার কথা, তাহলে কেন আমি এরকম খারাপ চেহারা দেখলাম যেটা দেখে আমি এত বেশি ভয় পেয়ে যাই? এটাই, তারপর আর তেমন কোনো ঘটনা হয়নি আপাতত। এই রাসেল ভাই, এটাই ঘটনা। থ্যাংক ইউ। রাসেল ভাই, আমি আমার প্রথম ঘটনায় চলে যাই। আমি বিখ্যাত ফকির বংশের। আমাদের বংশ পরিক্রমায় কেউ না কেউ এই ফকির শিক্ষা লাভ করেন এবং আমার বাবা দাদা সহ অনেকে এই এমন শিক্ষার অধিকারী। আমার বাবা তেমন কিছু না করলেও আমার দাদা অনেক কিছুই পারেন এবং করেন। তো যাই হোক, দাদা যখন এই শিক্ষা গ্রহণ করেন তখন কথা, আমার দাদার বর্তমান বয়স প্রায় 95 বছর। দাদা যখন এই শিক্ষা গ্রহণ করেন তখন তার বয়স 20-22 বছর হবে। সঙ্গত কারণে আমার দাদার নাম বলছি না, আমাদের গ্রামের বাসা বগুড়ায়। তাই এই শিক্ষা গ্রহণের সময় তিনি বগুড়াতেই ছিলেন। তিনি ভোরে তার গরুর কাছে যেতেন এবং রাতে বাসায় আসতেন। প্রথমত তেমন কোনো সমস্যা তিনি ফেস করেননি এবং সমস্যা দেখা না দিলেও শিক্ষা গ্রহণের মাঝামাঝি সময়ে অনেক সমস্যা তিনি ফেস করেন। প্রতিদিন গভীর রাতে বাসায় ফেরার সময় অনেক কিছুই তার পথে বাধা হয়ে দাঁড়াত। কোনো দিন তার সামনে কয়েকশো হাঁস থাকত যা তাকে পথ মানে আটকে দিত, এগুলো দিত না। কখনো বা শেয়াল, বিড়াল, আবার কখনো বা অনেক বড় সাইজের কুকুর। দাদা তার গুরুর থেকে আগে শুনেছিলেন যে এরকম অনেক কিছুই পথে ঝামেলা করবে, তিনি যেন ভয় না করেন। তাই দাদা তেমন ভয় করতেন না। দেখা যেত তিনি হাঁসগুলোকে তার লাঠি দিয়ে সরিয়ে কিছু দূর এগোনোর পরে পিছনে তাকালে হাঁসের কোনো চিহ্ন দেখা যেত না। এরকম ঘটনা তার সাথে প্রতিনিয়তই ঘটত। তিনি তেমন আমলে নেননি, কিন্তু তার শিক্ষা শেষের দিকে তাকে আরো কিছু ঝামেলায় পড়তে হয়। যেমন মসজিদে নামাজ পড়ার শেষে বের হতে গিয়ে দাদা বেশ কয়েকবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কি হয়েছিল জিজ্ঞাসা করলে শুধু বলতেন তিনি অনেক বড় একটা দানবীয় শরীর দেখেছেন যা এত লম্বা যে চেহারা দেখা যায়নি। তা দেখেই তিনি অজ্ঞান। দাদা একদিন পুকুরে গোসল করতে গেছেন। গোসল শেষে তিনি কিছু একটা দেখে আবার পুকুরে পড়ে যান। লোকজন তাকে পুকুর থেকে তোলার পর জিজ্ঞাসা করলে তিনি বলেন পুকুরের পাশে তাল গাছের কাছে কেউ একজন হাঁটু গেড়ে বসেছিল, দেখতে অনেক লম্বা, যার দাঁড়ি মাটি পর্যন্ত পড়েছে, মাথা তাল গাছের মাথায় গিয়ে ঠেকেছে। দাদাকে দেখে সে হাসছিল, তাই দাদা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তার শিক্ষা গ্রহণ শেষে তিনি অনেক কিছু পান। তার কাছে বর্তমানে কিছু জিন আছে যাদের মাধ্যমে তিনি জটিল রোগের চিকিৎসা করেন। প্রতি রাতে জিনেরা তার সেবা করেন, তাই তিনি মসজিদেই থাকেন। একমাত্র অসুস্থতার কারণ ছাড়া রাতে বাসায় আসেন না। মসজিদেই একটা ঘটনা ঘটেছিল। একবার দাদা খুব অসুস্থ হয়ে পড়লেন, তাই বাসায় রাত্রি যাপনের জন্য আসবেন ভাবছেন, কিন্তু মসজিদে থাকার মতো কেউ ছিল না। 2-3 জন যারা ছিল সবাই বাসায়, আর খাদেম সাহেব ছুটিতে ছিলেন। দাদা মসজিদ ফাঁকা রেখে যাবেন না, এই জন্য তিনি তার ছোট ছেলে আমার চাচাকে মসজিদে ডেকে পাঠান ও বলেন রাতটা মসজিদে কাটানোর জন্য। বলে দাদা বাসায় চলে আসেন। চাচার মসজিদে থাকার কথাও হলেও ফজরের সময় বাড়ির গেটের সামনে তাকে পাওয়া যায়। কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন মসজিদে তিনি ঘুমাচ্ছিলেন,
মাঝরাতে কারো ডাকাডাকি শুনে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর তিনি শুনতে পান কেউ তার বাবা মানে আমার দাদার নাম ধরে ডাকছেন, কিন্তু মসজিদে কাউকে দেখা যাচ্ছিল না। মসজিদের গেট ও বন্ধ, কিভাবে মসজিদে ঢুকতে পারে? তিনি প্রথমে মসজিদের গেটে কেউ আছে কিনা দেখতে যান, কিন্তু কাউকে সেখানে দেখতে পান না। তিনি আবার ডাক শোনেন এবং তার কাছে মনে হয় যে নিচে আসতে মসজিদের দ্বিতীয় তলা থেকে কেউ দাদাকে ডাকছেন। তিনি মসজিদের দ্বিতীয় তলায় যান, কিন্তু সেখানেও কিছু দেখেন না। তিনি ফিরে নিচে আসতে যাবেন, তখন দাদার নাম ধরে ডাক শোনেন। তিনি পেছনে ফিরে তাকান, কেউ নেই। এবার তার ভয় হয়। মনে পড়ে যায় তার যে বাবার কাছে প্রতি রাতে জিন আসে। তিনি আর সহ্য করতে পারেন না। নিচে এসে মসজিদের গেট খুলে সোজা বাসার দিকে দৌড় দেন এবং বাসার সামনে এসে পড়ে যান। তারপর আর কিছু মনে নেই। সকালে নামাজ পড়তে যাওয়ার সময় বাসার পাশে একজন চাচাকে দেখে বাড়িতে নক করে। দাদা ব্যাপারটা বুঝতে পারেন। তারপর চাচার জ্বর আসে, যা প্রায় 10 দিন ছিল। এরপর থেকে চাচা আর কোনোদিন রাতে মসজিদ থাকেননি। এই পর্যন্তই থাক আজকে রাসেল ভাই। অন্য একদিন বাকি ঘটনা শেয়ার করব। আশাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল আমিন। ওকে, আমরা ঘটনায় চলে যাই। তো একদিন আমার মা এবং আমার বোন দুপুরের খাওয়া দাওয়া সেরে ঘুমাচ্ছিল। তো ঘুমে থাকতে থাকতে মা হঠাৎ ওনার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে দেখে যে বিছানার পাশেই নামাজের বিছানা বিছায়ে একটা মেয়ে নামাজ পড়তেছে। তো মা ভালো করে খেয়াল করে দেখলো যে ওনার পাশে যে আমার ছোট আপু ঘুমে আছে, এই ওই ছোট আপুই আবার ওই জায়নামাজে নামাজ পড়তেছে। তো মা ভাবতে পারছিলেন যে আসলে কি আসল মনি, যে যেটা আমার পাশে ঘুমেছে সেটা আসল মনি, না যেটা নামাজ পড়তেছে সেটা। তো উনি পরে খেয়াল করলো যে না, মনি তো আমার পাশেটাই হবে, কারণ আমরা তো খাওয়া দাওয়া করে আমার সাথে তো মনি ঘুমাইছে। পরে উনি আমার বোনকে হাত দিয়ে এরকম ডাকতেছে আর বলতেছে যে মনি মনি। তখন রাসেল ভাই যে জানামাজে যে ইয়েটা ছিল, মেয়েটা ছিল, ওটা আস্তে 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 ছোট আকৃতি ধারণ করে জানলা দিয়ে বের হয়ে যায় আর কি। রাসেল ভাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আসলে সময় নাই, হয় আরো বেশি ঘটনা আপনাদের শোনানো যেত, এবং আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে আমাদের। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। এবং ভয়ানক সব স্পেশাল ভূত FM শোনার জন্য আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে এত লং টাইম পাশে থাকার জন্য।